हेलो एवरीवन वेलकम टू स्टाडी वर्क फाइनेंशियल अकाउंटिंग आज के तुम्हारे 3 नम्बर क्लास एवं एटाई डेप्रिसिएशन चैप्टारे लास्ट क्लास। डेप्रिसिएशन चैप्टारे एर आगे तुम्हारे दुटो क्लास दिएछि जार मध्य प्रथम क्लासे डेप्रिसिएशनेर ओभारअल बेसिक कन्सेप्ट तार साथे एकटा सामसेर सल्यूशनও छिलो एवं सेकेंड क्लासे प्रोविजन फर डेप्रिसिएशन और एसेट डिसपोजल अ্যাকাউন্টের सम्पूर्ण धारणा तार साथे साथे एकटा मास्टार सामও তোমাদের করিয়েছিলাম। आशा करी सेई समस्त भिडियो तोमरा देखेছো, যদি দেখে না থাকো কিন্তু অবশ্যই এর আগের দুটো ভিডিও দেখে নিও। ভিডিও তো তোমরা পাচ্ছই এবং তার সাথে সাথে কনসেপ্ট নোটসও তোমরা পেয়ে যাচ্ছ একদম টাইম টু টাইম। আমি তোমাদের ভিডিওতে যেগুলো বলছি সেগুলোই কিন্তু আমার খুব ভালোভাবে নোটসে প্রিপেয়ার করা রয়েছে, যে নোটসটা পরীক্ষার আগের দিন তোমাকে অনেক বেশি হেল্প করবে পরীক্ষাতে এই সমস্ত জিনিসগুলো রিটেন করতে। তাই আমি সবাইকেই বলবো অঙ্ক করার পাশাপাশি নোটসের ওপরেও ফোকাস করো, যেটা তোমার থিওরি কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে অনেকটাই সাহায্য করবে। আর অনেকেই তোমরা বলছো যে টেলিগ্রাম চ্যানেল খুঁজে পাচ্ছ না, যেহেতু টেলিগ্রাম চ্যানেলেই আমাদের নোটসটা দেওয়া হচ্ছে, তো তোমরা টেলিগ্রামে গিয়ে যদি আমাদের চ্যানেলের নাম লেখো স্টাডি ওয়ার্ক বলে সার্চ করলেও তোমরা ওখানে পেয়ে যাবে। দেখবে স্টাডি ওয়ার্ক বলেই তোমরা দেখতে পাবে, যেখানে এস আর ডাব্লিউ এই দুটো তোমরা ক্যাপিটাল লেটারে দেবে আর বাকিগুলো স্মলে দিলে ইজিলি তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা চ্যানেল জয়েন করে নিতে পারো এবং ফ্রি নোটসও তোমরা টেলিগ্রামে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। আজকে তোমাদের দুটো কনসেপ্ট পড়াবো, একটা হলো ইউনিট অফ প্রোডাকশন মেথডের মাধ্যমে কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট হয়, আর 2 নাম্বার হলো ডেপ্রিসিয়েশনের মেথডে যদি চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করলে আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেটার একটা সামসও আমি লিখেছি, সেই সামসটাও করাবো এবং তার সাথে সাথে তার কনসেপ্ট কি রয়েছে সেই সবটাই আজকে ডিসকাস করব। তো চলো প্রথমে আমরা দেখব যে ডেপ্রিসিয়েশন যদি আমরা ইউনিট অফ প্রোডাকশন মেথডে করি তাহলে সেটার কনসেপ্ট কি রয়েছে। ইউনিট অফ প্রোডাকশন মেথড আর কিছুই না, এটা হলো যে কোনো একটা অর্গানাইজেশন, বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে যুক্ত রয়েছে, তারা যখন কত ইউনিট প্রোডাকশন করবে তার ওপর বেস করে তাদের অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটাকে ক্যালকুলেট করে, তখনই সেটাকে বলা হচ্ছে আমাদের ইউনিট অফ প্রোডাকশন মেথডে ডেপ্রিসিয়েশন। যেমনটা আগে তোমাদের বলেছিলাম যে ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা অ্যাকাউন্টিং এস্টিমেট, এটা পুরোপুরি একটা অর্গানাইজেশনের ওপর নির্ভর করছে যে সেই অর্গানাইজেশনটা কোন বেসিসে এই এস্টিমেশনটা লাগাবে, যার জন্য বিভিন্ন মেথড অ্যাভেলেবেল রয়েছে। আমাদের সিলেবাসে সমস্ত মেথড থাকে না, বিশেষ করে যে দুটো মেথড তোমাদের আগে বলেছি এসএলএম, ডাব্লিউডিবি, এগুলো তো রয়েছে, এছাড়াও আরও মেথড রয়েছে, অ্যানুইটি মেথড, ইন্স্যুরেন্স পলিসি মেথড, ইউনিট অফ প্রোডাকশন মেথড, ডিপ্লিশন মেথড, সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, এছাড়া সিঙ্কিং ফান্ড মেথড, এরকম বহু মেথড রয়েছে যেগুলোর মাধ্যমে যে কোনো ধরনের অর্গানাইজেশন যে কোনো ধরনের মেথড ফলো করতে পারে তাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে। যেহেতু এটা একটা এস্টিমেশনের ওপর বেস করে আমাদের ক্যালকুলেশন করা হয়, আমরা ডেপ্রিসিয়েশন যতই ক্যালকুলেট করে নিই না কেন কখনোই কিন্তু কোনো অ্যাসেটের এক্স্যাক্ট ডেপ্রিসিয়েশন কত হচ্ছে সেটা বলা যায় না। তার কারণ হচ্ছে পুরো বিষয়টাই নির্ভর করছে একটা এস্টিমেশনের ওপরে, অর্থাৎ পুরোটাই আন্দাজের ওপর বেস করে এখানে করা হয় এবং যার জন্যই বিভিন্ন মেথড তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা মেথড হলো ইউনিট অফ প্রোডাকশন মেথড, যেমনটা তোমাদের বলছিলাম যে এইটা বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে যুক্ত রয়েছে তারা ফলো করে থাকে। প্রত্যেক বছর কত কত ইউনিট তারা প্রোডাকশন করবে তার ওপর বেস করে তারা ডেপ্রিসিয়েশনটা করে। একটা এক্সাম্পল দেখলে আমরা এটা আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন ধরো একটা মেশিনারি আমরা পারচেস করেছি 20 লাখ টাকা দিয়ে, এই মেশিনারিটা ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর। যদি এই অবস্থায় এসএলএমে আমাকে বের করতে দিত ডেপ্রিসিয়েশন কত, তাহলে ইজিলি আমি 20 লাখ বাই 10 করে 2 লাখ টাকা ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর চার্জ করতাম, কিন্তু আমাকে বলেছে ইউনিট অফ প্রোডাকশন মেথডে বের করতে। এখানে আমি কি করব, দেখো আমাকে আরো কিছু ইনফরমেশন দিয়েছে, সেটা হলো এই যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা তার সারা বছরে না, এই যে মেশিনটা রয়েছে এই মেশিনটা তার সারা জীবনে প্রডিউস করবে কত, 1,50,000 ইউনিট। টোটাল ইউনিটস আর এক্সপেক্টেড টু প্রডিউস 1,50,000। এটা হচ্ছে এই যে মেশিনটা রয়েছে সারা জীবনে প্রডিউস করতে পারবে 1,50,000টা ইউনিট। এবার তোমাকে দিয়ে দিয়েছে ধরো প্রথম 3টে বছরে অ্যাকচুয়ালি কতগুলো করে ইউনিট প্রডিউস করেছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথম বছরে করেছে 20,000, সেকেন্ড বছরে করেছে 15,000 এবং থার্ড ইয়ারে করেছে 10,000। তাই 3 বছরের ডেপ্রিসিয়েশন কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি রয়েছে সেটা হলো আমাদের ভ্যালু অফ মেশিনারি, যেটা আমরা জানি ভ্যালু অফ মেশিনারি আমাদের ওপরে থাকবে, নিচে আমরা কি করতাম ইউজফুল লাইফ দিয়ে ভাগ করতাম। এখানে আমরা কি করব, এখানে আমরা করব হচ্ছে টোটাল এক্সপেক্টেড ইউনিটস।
সারা জীবনে যতগুলো ইউনিট প্রডিউস করবে সেটা দিয়ে ভাগ করব। এবার হচ্ছে তার মানে আমি পেয়ে গেলাম যে পার ইউনিটে ডেপ্রিসিয়েশন কত বা পার ইউনিটে মেশিনটার ভ্যালু কত দাঁড়াচ্ছে। আমি যদি 20 লাখকে 1,50,000 দিয়ে ভাগ করি তাহলে আমি যেটা পাবো সেটার মানে কি অ্যাসেটটার ভ্যালু 1 ইউনিটে কত, এটা আমরা পেয়ে গেলাম। ইন্টু এক বছরে কত ইউনিট তৈরি হয়েছে সেটা দিয়ে যদি আমি গুণ করি তাহলেই আমি পেয়ে যাব 1 বছরে অ্যাসেটটার ভ্যালু কত, সেটাই হচ্ছে আমাদের 1 বছরে অ্যাসেটটার ভ্যালু এতটা কমছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। যখনই আমাকে ইউনিট অফ প্রোডাকশন মেথডে বের করতে দেবে তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলা বলে কিছুই নেই, নর্মাল একটা জিনিস এটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো অ্যাসেটটার ভ্যালু সবসময় কমবে। অ্যাসেটটার ভ্যালু ইউনিট যতটা প্রডিউস হচ্ছে তার উপর বেস করে কমবে। অ্যাসেটটার ভ্যালু ছিল কত 20 লাখ টাকা, সারা জীবনে ও প্রডিউস করতে পারবে 1,50,000, সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব একটা ইউনিটের জন্য অ্যাসেটের ভ্যালু কত। আর 1 বছরে কতটা প্রডিউস করছে, 1 বছরে প্রডিউস করছে 20,000টা, তার মানে 20,000টা ইউনিটের জন্য অ্যাসেটের ভ্যালু কত। তাই 1 বছরেও যতটা ইউনিট প্রডিউস করতে পারছে ততটাই ওর ভ্যালু কমে যাচ্ছে। সেই জন্য আমরা এইভাবে ইউনিটের ওপর বেস করে অ্যাসেটটার ভ্যালু কমাটা অর্থাৎ অ্যাসেটের ভ্যালুর রিডাকশানটা বের করছি, আর যেটাকেই বলা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। সুতরাং যদি আমি এটাকে ইয়ার 1-এ বের করতে চাই তাহলে আমার কত হবে, আমার অ্যাসেটের ভ্যালু ছিল 20 লাখ টাকা, 1 বছরেও প্রডিউস করতে পারে 1,50,000 ইউনিটস, পুরো লাইফ টাইমেও প্রডিউস করতে পারে 1,50,000 ইউনিট। তাহলে 1 বছরেও প্রডিউস করেছে কত, 1 বছরে ও প্রথম বছরে প্রডিউস করেছে 20,000 ইউনিট। তাহলে প্রথম বছরে ডেপ্রিসিয়েশন কত হবে, 20 লাখ বাই 1,50,000 ইন্টু 20,000, অর্থাৎ এখানে আমার দাঁড়াচ্ছে 2,66,667। ঠিক আছে, এবার সেমভাবে সেকেন্ড ইয়ারে আমি চলে যাব। ভ্যালু অফ দ্য অ্যাসেট, এখানে কিন্তু কোনোভাবেই অ্যাসেটের ভ্যালু কমবে না, অরিজিনাল যে কস্টটা রয়েছে সেটাই হবে, ডিভাইডেড বাই সারা জীবনেও প্রডিউস করতে পারবে কত 1,50,000 ইউনিট, ইন্টু সেকেন্ড ইয়ারেও কত করেছে, সেকেন্ড ইয়ারে করেছে ও 15,000 ইউনিট প্রডিউস। তাহলে এটা আমার দাঁড়াচ্ছে ₹2 লাখ। 3 নম্বর বছরে আমার কত হবে, অ্যাসেটের ভ্যালু 20 লাখ টাকা, 3 নম্বর বছরে করেছে কত, সারা জীবনের জন্য তৈরি করতে পারবে কত 1,50,000, আর 3 নম্বর বছরে করেছে 10,000। 1,33,333। এটা হচ্ছে 3টে বছরের ডেপ্রিসিয়েশন। যখন তোমাদের ইউনিট মেথডে বের করতে দেবে তখন বেসিক্যালি এরকম বছর বলে দেবে যে কতগুলো বছরে বের করতে হবে, তখন এইভাবে তোমরা ইজিলি বের করে নিতে পারবে। আশা করছি ইউনিট অফ প্রোডাকশন মেথডে কিভাবে ডেপ্রিসিয়েশন বের হয় সেটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এবার আমি এগোবো যে ডেপ্রিসিয়েশনের মেথডে যদি চেঞ্জ করতে চাই তাহলে সেই চেঞ্জ কিভাবে হবে এবং চেঞ্জ কেন বেসিক্যালি করা হয় আর এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়। আমরা জানি যে ডেপ্রিসিয়েশনের মূলত দুটো মেথড হয়ে থাকে, একটা হলো এসএলএম আর একটা হলো ডাব্লিউডিবি। আর এই দুটো মেথডই কিন্তু এস্টিমেশনের ওপর বেস করে বের করা হয়। কোনো একটা অর্গানাইজেশন প্রথম শুরু হলো এবং সে ভাবলো যে আমি আমার মেশিনের ওপরে এসএলএম এ ডেপ্রিসিয়েশন চার্জ করব। কিন্তু কিছু বছর পরে গিয়ে তার মনে হচ্ছে যে আমি আমার ডেপ্রিসিয়েশনের মেথডটাকে চেঞ্জ করতে চাই, আমি আর এসএলএম এ চার্জ করব না, এবার আমি এসএলএম থেকে ডাব্লিউডিবিতে চলে যাব। এতদিন যা হয়েছে হয়েছে, এতদিন এসএলএম চার্জ করেছি, এসএলএম ঠিক আছে, এরপরে আমি চলে যাব হচ্ছে ডাব্লিউডিবিতে। এই যে ডাব্লিউডিবিতে গেলাম এর পরে কি আমার আলাদাভাবে কোনো ধরনের চেঞ্জ আসতে পারে, আমার অ্যাকাউন্টিংয়ে কি এফেক্ট পড়বে, সেটাই কিন্তু আমরা এই কনসেপ্টটাতে দেখব। এবার হচ্ছে এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটাকে আমরা দুরকমভাবে অ্যাকাউন্টিং ফর করতে পারি। একটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ এফেক্ট আর একটাকে বলা হয় প্রসপেক্টিভ এফেক্ট। কি বললাম, এই যে চেঞ্জটা হলো এই চেঞ্জটা দুরকম এফেক্ট হয়, একটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ এফেক্ট আর একটাকে বলা হয় প্রসপেক্টিভ এফেক্ট। এই দুটোর মানে কি,
রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে হলো আমি যেদিন মেশিনারিটা কিনেছিলাম সেই দিন থেকে এই যে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটার এফেক্টটা যেন সেই দিন থেকে পড়ে। অর্থাৎ যদি ক্লিয়ার করে বলি, ধরো 1/1/2020 আমি একটা মেশিনারি কিনেছিলাম এবং যে মেশিনারিটার ওপরে আমি SLM এ ডেপ্রিসিয়েশন চার্জ করছিলাম। কতদিন ডেপ্রিসিয়েশন চার্জ করেছি? ধরো আমি এখানে বলছি 31/12/2023 পর্যন্ত আমি 3 বছর এটার ওপরে SLM এ ডেপ্রিসিয়েশন চার্জ করেছি। এবার 1/1/2024 আমি ভাবছি যে এটার ওপরে আমি আর SLM চার্জ করব না, এবার আমি ডেপ্রিসিয়েশনটা WDVতে চার্জ করব। তাহলে এই যে চেঞ্জ হবে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টে তো একটা চেঞ্জ আসবেই। এবার এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটার যে এফেক্ট, সেই এফেক্টটা যদি আমি 1/1/20 থেকেই দেখাই তখন সেটাকে বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট। অর্থাৎ যখন প্রথম কিনেছিলাম তখন থেকে যদি আমি চেঞ্জ করতে করতে আসি তখন সেই এফেক্টটাকে বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ। অর্থাৎ 3 বছরে অলরেডি আমার SLM এ ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়ে গেছে, কিন্তু আমি চাইছি 3 নম্বর বছরের শেষে এসে যে অ্যাজ ইফ আমি ভুল ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম, তাই এখন আমি কারেক্ট ডেপ্রিসিয়েশন চার্জ করতে চাইছি, তাই আমি 3 নম্বর বছর আগের থেকেই সমস্ত জিনিসটাকে কারেকশান করব। সে ফর এক্সাম্পল আমি SLM এ 5,000 টাকা করে ডেপ্রিসিয়েশন চার্জ করতাম, যখন WDV করলাম তখন দেখছি যে আমার এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হতো 3,000 টাকা করে। তার মানে কি, আমি যদি এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে চাই তার মানে অলওয়েজ আমি চাইবো যেন আমি 3,000 টাকা করেই প্রথম থেকে চার্জ করেছি, এই এফেক্ট আমি দিতে চাইবো। তার মানে আমি বলবো যে প্রথম 3টে বছর আমি 3,000-এর বদলে 5,000 টাকা চার্জ করে দিয়েছি, অর্থাৎ 2,000 টাকা 3টে বছর আমি এক্সট্রা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি। তার মানে 3টে বছর আমার প্রফিট কিন্তু 2,000 টাকা করে কম ছিল, আমি এক্সপেন্সেস বেশি দেখিয়েছি, তার মানে আমার প্রফিট কমে গেছিলো। অর্থাৎ এই 2020, 21, 22 এই 3টে বছর আমি কি করেছি, আমার ডেপ্রিসিয়েশন 3,000 দেখানোর কথা ছিল, তার বদলে আমি 5,000 দেখিয়েছি, মানে আমি 2,000 টাকা করে বেশি দেখিয়েছি। এবার আমি চাইছি এখন 1/1/2024 দাঁড়িয়ে এই 2,000 টাকা করে যে বেশি দেখিয়েছি এই এফেক্টটাকে ক্যান্সেল করতে। অর্থাৎ আমি চাইছি আজকের দিনে দাঁড়িয়ে এটাকে 3,000 টাকাই দেখাতে। তখন আমি কি করব, আমার তখন প্রফিট কমে গেছিলো, এখন আমি প্রফিটটাকে 2,000 টাকা দিয়ে বাড়িয়ে দেবো 3টে বছরের জন্যই। যদি আমি আমার ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্ট যে মেথডটা চেঞ্জ হচ্ছে সেই মেথডটাকে এইভাবে যদি আমি এফেক্ট দিতে চাই অ্যাকাউন্টিংয়ের মধ্যে, তখন এটাকে বলা হচ্ছে আমার রেট্রোস্পেক্টিভ এফেক্ট। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আসছি প্রসপেক্টিভ এফেক্ট বলতে কি বোঝাচ্ছে। প্রসপেক্টিভ এফেক্ট বলতে বোঝাচ্ছে আমি 1/1/2020-তে SLM এ ডেপ্রিসিয়েশন চার্জ করা শুরু করেছিলাম, 3 বছর SLM এ চার্জ করেছিলাম। কত টাকা করে? যেমনটা বললাম যে 5,000 টাকা করে SLM এ চার্জ করতাম, ঠিক আছে। আর আমি WDV-তে গিয়ে দেখছি যে আমার 3,000 টাকা করে চার্জ করলেই চলবে। যদি আমি এটা প্রসপেক্টিভ এফেক্ট দিতে চাই তার মানে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যতটা চার্জ করার কথা ডিরেক্টলি ততটা চার্জ করব, আগে যা হয়ে গেছে সেটাকে আমি ভুলে যাব, আমার ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমি আগে যতটা চার্জ করেছি সেটাকে আমি কোনোভাবেই আর চেঞ্জ করতে যাব না। আমি এখন যে পজিশানে দাঁড়িয়েছি এই পজিশানে দাঁড়িয়ে আমি ফিউচারের যে এক্সপেন্ডিচারটা হবে, ফিউচারের যে ডেপ্রিসিয়েশনটা হবে সেটাকে আমি চেঞ্জ করব। সেটাকে চেঞ্জ তো করার কিছু নেই, সেটা আমি নতুন ডেপ্রিসিয়েশন চার্জ করব। অর্থাৎ এখন থেকে আমি 1/1/2024 থেকে আমি 3,000 টাকার ডেপ্রিসিয়েশন চার্জ করব। আগে যেটা 5,000 করে ফেলেছি ওটা ভুলে যাও, বাদ দাও। এই যে জিনিসটা যদি এইভাবে আমরা ডেপ্রিসিয়েশনের মেথড চেঞ্জটাকে অ্যাকাউন্টিং ফর করি তখন এটাকে বলা হয় প্রসপেক্টিভ এফেক্ট। আর আমাদের সিলেবাসে বা আমাদের এএস বা ইন্ডেস দুটোতেই কিন্তু বলা হয় যেহেতু এই ডেপ্রিসিয়েশনটা একটা অ্যাকাউন্টিং এস্টিমেট এবং যদি ডেপ্রিসিয়েশনের মেথডে চেঞ্জ হয় সেটাকে অ্যাকাউন্টিং এস্টিমেটের চেঞ্জ বলে, সেটাকে কিন্তু কোনোভাবেই কোনো প্রিন্সিপালের চেঞ্জ বলে না। অ্যাকাউন্টিং এস্টিমেট কি, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কি, সমস্ত কিছু আমি যখন তোমাদের বেসিক ক্লাসগুলো করাবো তখন বুঝিয়ে দেবো। এখন বেসিক ক্লাস আগে করাইনি, তার একটাই কারণ, সেটা হলো তোমাদের এক্সাম সামনে আছে, সেই জন্য আমি এক্সাম ওরিয়েন্টেড যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোতেই বেশি করে ফোকাস করছি। কিন্তু অবশ্যই আমি তোমাদের যতটা সম্ভব কনসেপচুয়াল ক্ল্যারিটি প্রতিটা চ্যাপ্টারে দেওয়ার চেষ্টা করছি। তো এখন এটাই শুধু জেনে রাখো যে এএস এবং ইন্ডেস এই দুটোতেই কিন্তু বলা হয় যে এই ধরনের ডেপ্রিসিয়েশনের মেথডে যদি চেঞ্জ আসে তাহলে সেই চেঞ্জটার কোনোভাবেই রেট্রোস্পেক্টিভ এফেক্ট আমরা দেব না, আমরা অলওয়েজ সেটার প্রসপেক্টিভ এফেক্ট দেব, ঠিক আছে।
সবসময় সেটার আমরা প্রসপেক্টিভ এফেক্ট দেবো, আমরা কোনো ধরনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেবো না। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট কী এবং পার্সপেক্টিভ এফেক্ট কী। তাই এক্সামে তোমরা অলওয়েজ কিন্তু পার্সপেক্টিভ এফেক্টের রেসপেক্টেই কাজ করবে। এরপরে আসছি আমরা চেঞ্জ মেথডের একটা অঙ্ক দেখব। চেঞ্জ মেথডের এখানে কি বলেছে দেখো, আ বিজনেস কমেন্সড অন 1/1/2017। একটা বিজনেস শুরু হয়েছে 1/1/2017 when they purchased machinery of ₹7 lakh। 7 লাখ টাকার একটা মেশিনারি কিনেছে। they adopted a policy of charging depreciation at the rate 15% under WDV method। এবং তখন তারা 15% WDV মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করবে এরকম একটা পলিসি অ্যাডপ্ট করেছিল। নিউ পারচেস, নতুন কিছু মেশিনারি পারচেস করেছে। নিউ মেশিনারি পারচেসড অন 1/1/2018 1,50,000 অ্যান্ড 1/1/2021 2 লাখ টাকার। On 1/1/2021 it was decided to change the method of depreciation to SLM। 1/1/2021 ওরা বলছে এতদিন আমরা ডেপ্রিসিয়েশন WDV-তে চার্জ করেছি, এবার আমরা ডেপ্রিসিয়েশন SLM-এ চার্জ করব। The remaining useful life of the machinery was 6 years। ঠিক আছে, মানে এই যে মেশিনারিগুলো ছিল এগুলোর এখন 1/1/2021 দাঁড়িয়ে আর রিমেনিং ইউজফুল লাইফ রয়েছে কত, 6 বছর। Other than the machinery which is purchased on 1/1/2021 and the useful life of which is 10 years। আদার দেন হচ্ছে সেই মেশিনারিটা যেটা আমরা 1/1/2021 কিনেছি, সেই মেশিনারিটার ইউজফুল লাইফ রয়েছে 10 বছর। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন টু বি অ্যাডজাস্টেড ইন মেশিনারি অ্যাকাউন্ট অন 31/12/2021। এখানে 31/12/2021 দাঁড়িয়ে আমার ডেপ্রিসিয়েশন কত টাকা হবে সেটা জানতে চেয়েছে। এই অঙ্কটা পুরোটাই আমরা পার্সপেক্টিভ এফেক্টে করব, রেট্রোস্পেক্টিভ এফেক্ট আমরা দেব না এখানে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। দেখো আরেকবার সামারি করে দিচ্ছি। 1/1/2017-তে আমরা মেশিনটা পারচেস করেছিলাম 7 লাখ টাকা দিয়ে, তখন আমরা 15% ডেপ্রিসিয়েশন চার্জ করতাম WDV মেথডে। আর হচ্ছে আমরা 17 থেকে 17, 18, 19, 20 4 বছর আমরা ডেপ্রিসিয়েশন WDV-তে চার্জ করেছি। এবার 5 নম্বর বছরের শুরুতে আমরা বলছি যে ডেপ্রিসিয়েশন এবার আমরা SLM-এ চার্জ করব। ঠিক আছে, আমার কাছে কটা মেশিনারি রয়েছে, একটা মেশিনারি তো 7 লাখ টাকারটা, 2 নাম্বার হচ্ছে 1,50,000 আর 3 নাম্বার হচ্ছে 2 লাখ। তো তিনটে মেশিনারি আলাদাভাবে আমরা ডেপ্রিসিয়েশন বের করব। ঠিক আছে, চলো প্রথমে আমরা এটা ওয়ার্কিং পার্ট করছি, তার কারণ হচ্ছে শুধুমাত্র আমাদের এই বছরের ডেপ্রিসিয়েশনটাই জানতে চেয়েছে। ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট। আমি মেশিনারি কবে কিনেছি, 1/1/2017। অরিজিনাল কস্ট কত রয়েছে এটার, 7 লাখ টাকা। আচ্ছা, আমি এখানেও মেশিনারি 1 দিয়ে দিতে পারি আর এখানে আমি মেশিনারি 2 করে দিতে পারি। ঠিক আছে, এটার আমার 1 বছরের ডেপ্রিসিয়েশন হবে 2017 সালের 15%। এটা কবে দাঁড়াচ্ছে, 1/1/2018। 1/1/2018-তে আমরা একটা পারচেজও করেছি 1,50,000 টাকার। ঠিক আছে, 2018 সালের ডেপ্রিসিয়েশন, এটার ওপরেও 15 লাগবে, এটার ওপরেও 15 লাগবে। এখানে হচ্ছে আমার 89,250, এখানে হচ্ছে আমার 22,500, 1,27,500 আর এটা দাঁড়াচ্ছে 5,05,750। তো এইটা গেল আমার WDV অন 1/1/2019। ঠিক আছে,
2019 সালের ডেপ্রিসিয়েশন। $75,863। এটা আমার WDV দাঁড়ালো কবে? 1/1/2020-তে। আমাকে আসতে হবে 1/1/2021-এ, অর্থাৎ আরও 1 বছরের ডেপ্রিসিয়েশন আমাকে বাদ দিতে হবে। এটা আমার দাঁড়াচ্ছে 3,65,404। ঠিক আছে, এই WDVটা আমার এলো 1/1/2021-এ। আমার দুটো মেশিনের WDV চলে এলো 3,65,404 আর 92,119। আমিও চলে এলাম 1/1/2021-এ। এইবার আমাকে চেঞ্জটা করতে হবে, যেটা আমাকে বলেছিল যে 1/1/2021-এ আমার চেঞ্জ হচ্ছে SLM-এ, এবং আমার মেশিনের যে ইউজফুল লাইফ, রিমেনিং ইউজফুল লাইফ থাকছে 6 বছর, আর যে মেশিনটা নতুন পারচেস করেছি সেই দিন তার ইউজফুল লাইফ থাকছে 10 বছর। ঠিক আছে, তাহলে এবার আমরা ক্যালকুলেট করব হচ্ছে ডেপ্রিসিয়েশন। Amount of depreciation for 2021। ঠিক আছে, যেমনটা আমরা বললাম প্রসপেক্টিভ এফেক্ট মানে হচ্ছে যেদিন চেঞ্জ হচ্ছে শুধুমাত্র সেই দিনের পর থেকে এফেক্টটা আমরা দেব। অর্থাৎ আমার কাছে দেখো 3টে মেশিনারি রয়েছে, তো আমি এখানে লিখে নিলাম মেশিনারি 1। মেশিনারি 1-এর, আর অলওয়েজ আরও একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো SLM শুনলেই অলওয়েজ আমাদের মনে হয় যে আমাদের যে অরিজিনাল কস্ট রয়েছে মেশিনটা তার ওপরে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব। এটা আমাদের যখন চেঞ্জ মেথড হচ্ছে, কোনো ধরনের ডেপ্রিসিয়েশনের মেথডে চেঞ্জ আসছে, তখন আমরা যেদিন চেঞ্জ আসছে সেই দিন দাঁড়িয়ে ওই মেশিনটার যতটা WDV রয়েছে সেটাকেই ওই মেশিনের অরিজিনাল কস্ট ধরে নিই। অর্থাৎ আরও একটা জিনিস ভালোভাবে বলে দিচ্ছি, দেখো এই মেশিনটা আমি পারচেস করেছিলাম কত টাকায়? 7 লাখ টাকায়। তাই এটার উপরে যদি SLM-এ ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলা হয় তাহলে অলওয়েজ তোমাদের মনে হবে যে 7 লাখ টাকার ওপরে 6 বছর ধরে ডেপ্রিসিয়েশন হবে, অর্থাৎ 7 লাখ বাই 6। কিন্তু এটা করলে একদমই ভুল হয়ে যাবে। এটা আমাদের AS-এই বলা রয়েছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে বলা রয়েছে যে যখন আমরা কোনো ধরনের চেঞ্জ আনছি আমাদের অ্যাকাউন্টিং এস্টিমেশনে, সেটা আমাদের ডেপ্রিসিয়েশনের মেথড হতে পারে, অথবা আমাদের ইউজফুল লাইফ হতে পারে, অথবা যে কোনো ধরনের স্ক্র্যাপ ভ্যালু চেঞ্জও হতে পারে। যাই চেঞ্জ আমরা আনি না কেন, যেদিন চেঞ্জ আনছি তারপরে সেটার এফেক্ট পড়বে, অর্থাৎ পার্সপেক্টিভ এফেক্ট পড়বে, এবং তার সাথে সাথে যেদিন চেঞ্জ আনছি সেই দিন দাঁড়িয়ে ওই মেশিনটার যতটা WDV থাকছে সেই WDV-টাকেই আমরা ওই মেশিনের অরিজিনাল কস্ট ধরে নেব, এবং তার ওপরেই আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব স্ট্রেট লাইন মেথডে। সুতরাং আমরা কবে চেঞ্জ আনছি? আমরা চেঞ্জ আনছি 1/1/2021-এ। এই দিন দাঁড়িয়ে মেশিনটার WDV কত রয়েছে? একটা রয়েছে 3,65,404, আর একটা রয়েছে 92,119। তাই এই দুটোকেই আমরা অরিজিনাল কস্ট ধরে নেব। আর আমরা জানি SLM-এর ডেপ্রিসিয়েশন কিভাবে হয়, অরিজিনাল কস্ট ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাই সেক্ষেত্রে আমাদের এখানে অরিজিনাল কস্ট কত রয়েছে? এটার 3,65,404 ডিভাইডেড বাই এটা কত বছর চলবে? এখানে আমাদের বলেই দিয়েছে এটা আর 6 বছর চলবে। যতটা ইউজফুল লাইফ থাকে আমরা সেটা দিয়েই ভাগ করি, তাই এটা আমাকে 6 দিয়েই ভাগ করতে হবে। 3,65,404
ডিভাইডেড বাই হচ্ছে 6, অর্থাৎ 60,900, 60,900 এইটা হলো আমার প্রথম মেশিনের ডেপ্রিসিয়েশন। এবার হচ্ছে মেশিনারি 2। আচ্ছা, আরও একটা জিনিস বলে দিই, আমি এখানে মেশিনারি 1, 2 বলে লিখছি, তোমরা এখানে এভাবেও লিখতে পারো মেশিনারি 1 যেটা আমরা পারচেস করেছিলাম অন 1/1/2017। কারণ এক্সামে যদি তোমরা শুধু মেশিন 1 লিখে দাও এক্সামিনার বুঝতে পারবে না, কারণ এখানে কোয়েশ্চেনে কিন্তু কোনো ধরনের মেশিন 1, 2, 3 লেখা নেই। আমি আমার সুবিধার জন্য বানিয়ে নিয়েছি, তাই তোমরাও যদি এরকমভাবে করো যে মেশিন 1 অলওয়েজ লিখে নেবে যে এটা কবে পারচেস করা হয়েছিল। সেম অ্যাজ যদি আমি লিখি মেশিন 2, তার মানে পারচেসড অন 1/1/2018। যখন আমি এখানে ওয়ার্কিং করছিলাম এখানেও তুমি লিখে দিতে পারো যে এটা আমার পারচেসড অন 1/1/2017, আর এটাও হচ্ছে যেটা আমার পারচেসড অন 1/1/2018। এইভাবে তোমরা ওয়ার্কিংগুলো করলে কোথাওই নাম্বার কাটার সুযোগ থাকবে না। তো এই ছোটো ছোটো পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো আমরা অনেক সময় উল্লেখ করি না, মনে হয় যে কোয়েশ্চেনের তো আনসার তো ঠিক করে দিয়ে চলে এসেছি, কিন্তু আমার কি করে 1-2 নাম্বার কেটে গেল। এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো হাইলাইট করলে তবেই ফুল মার্কস স্কোর করা যাবে। তো এখানে দেখো আমার 2 নাম্বার যে মেশিনারিটা রয়েছে সেটার অরিজিনাল কস্ট কত, আজকের দিনে দাঁড়িয়ে যেটা WDV সেটাই হচ্ছে অরিজিনাল কস্ট 92,119 ডিভাইডেড বাই, এটাও চলবে আমাদের কত বছর, 6 বছর। 92,119 ডিভাইডেড বাই 6, তার মানে এটার ডেপ্রিসিয়েশন কত হচ্ছে 15,353। আরও একটা মেশিনারি আমার আছে যেটা আমি আজকেই কিনেছি, যেদিন আমি যেদিন আমার ডেপ্রিসিয়েশনের মেথডটা চেঞ্জ হচ্ছে সেদিনই আমি পারচেস করেছি, পারচেসড অন 1/1/2021। কত টাকা? এটার দাম হচ্ছে আমার 2 লাখ টাকার। এটার তো কিছু চেঞ্জ হয়নি, এটা শুধুমাত্র SLMই চার্জ হবে, এবং আজকের দিনে দাঁড়িয়ে ওর ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, অর্থাৎ এখানে ওর ডেপ্রিসিয়েশন কত দাঁড়াবে 20,000, 60,900 প্লাস 15,353 প্লাস 20,000, অর্থাৎ টোটাল ডেপ্রিসিয়েশন এখানে দাঁড়াচ্ছে 96,253। এই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে এখন থেকে, অর্থাৎ 2021 সাল থেকে ডেপ্রিসিয়েশন চার্জ হবে প্রত্যেক বছর 96,253 টাকা করে, যদি এই 3টে মেশিন থাকে। এর পরবর্তীকালে আরও মেশিন পারচেস করলে তখন ডেপ্রিসিয়েশন সেমভাবে বাড়বে। অতএব ডেপ্রিসিয়েশন শুড বি চার্জড of rupees 96,253 for the year 2021 and 2021 onwards। এর পরবর্তী বছরগুলোতেও কিন্তু এভাবেই ডেপ্রিসিয়েশন চার্জ হতে থাকবে। আশা করছি চেঞ্জ যদি ডেপ্রিসিয়েশনের মেথডে হয় কিভাবে করবে সেটা বোঝাতে পারলাম। এই ধরনের চেঞ্জ ছাড়াও কিন্তু তোমাদের ইউজফুল লাইফে চেঞ্জ হতে পারে, মেশিনের স্ক্র্যাপ ভ্যালুতে চেঞ্জ হতে পারে, সেই সমস্ত চেঞ্জ একই রকমভাবে এফেক্ট পড়বে, পার্সপেক্টিভ এফেক্টই পড়বে। সে ফর এক্সাম্পল কোনো একটা মেশিনারির বলা ছিল যে আমার প্রথম থেকে বলা ছিল হচ্ছে 10,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু, কিন্তু 5 বছর পরে গিয়ে বলছে 5,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু, ঠিক আছে? তখন আমরা কি করব, মেশিনটার দাম যদি 1 লাখ টাকা হয় তাহলে এতদিন ধরে আমি কি ডেপ্রিসিয়েশন চার্জ করছি, 1 লাখ মাইনাস 10,000 ডিভাইডেড বাই 10 বছর, সে ফর এক্সাম্পল 10 বছর ইউজফুল লাইফ, এই ডেপ্রিসিয়েশনটা এতদিন ধরে চার্জ করছি। আফটার 5 ইয়ার্স আমার কাছে এই ইনফরমেশনটা দিচ্ছে যে মেশিনের স্ক্র্যাপ ভ্যালু এখন আর 10 নেই, এখন 5 হয়ে গেছে, তখন আমি কত ডেপ্রিসিয়েশন চার্জ করব, 1 লাখ মাইনাস 5,000 ডিভাইডেড বাই 5 ইয়ার্স, কারণ এখন আর 5 ইয়ার্স পড়ে আছে। এইভাবে কিন্তু আমরা প্রতিটা চেঞ্জের, যখনই অ্যাকাউন্টিং এস্টিমেশনে চেঞ্জ আসবে প্রতিটা চেঞ্জের পার্সপেক্টিভ এফেক্ট দেবো, কোনোটারই কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেবো না, যেটা আমরা আগে দিতাম। হতে পারে তোমাদের বইতে রেট্রোস্পেক্টিভ এফেক্ট এখনও রয়েছে, চেঞ্জ করেনি, কিন্তু পুরো মেথড চেঞ্জ হয়ে গেছে। এখন আর কোনোভাবেই এই ধরনের এস্টিমেশনের চেঞ্জে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হয় না, সমস্ত কিছুরই পার্সপেক্টিভ এফেক্ট দেওয়া হয়।
ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার কমপ্লিট করলাম। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এরপরে আমি তোমাদের রেকটিফিকেশন চ্যাপ্টার শুরু করব। রেকটিফিকেশন চ্যাপ্টারটা আমি একটু শর্টে রাখবো, তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলে রেকটিফিকেশন অফ এরার্সের যে বেসিক কনসেপ্ট সেটা তোমরা পেয়ে যাবে। চাইলে আমি তোমাদের রেকটিফিকেশনের ভিডিও যখন বানাবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, পুরোনো ভিডিও রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমরা পেয়ে যাবে। আমি যেহেতু একটু তাড়াতাড়ি একটু ফাস্ট ট্র্যাকের মধ্যে শেষ করতে চাইছি, সেই জন্য রেকটিফিকেশন অফ এরার্সের যে ক্লাস সেটা হয়তো একটা বা দুটো ক্লাস হবে। আর ডেপ্রিসিয়েশনের ফুল নোটস তোমরা পেয়ে যাবে। এখনো পর্যন্ত তোমরা দুটো নোটস পেয়েছো এবং তার সাথে সাথে আজকে যা যা পড়ালাম এবং এই তিনটে মিলিয়ে একটা মার্চ করে আমি ফাইনাল নোটস তোমাদের দিয়ে দেবো। অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিকে তোমরা জয়েন করে নিও। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।